গল্পের সকল চরিত্র কাল্পনিক। কারো নাম বা কোনো জায়গার সঙ্গে মিল থাকলে সেটা একেবারেই কাকতালীয়। প্রকাশিত গল্পগুলি কেবলমাত্র বিনোদনের জন্য, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রতি শনিবারের ন্যায় আজও আমি হাজির হয়েছি আপনাদের মাঝে গল্প শোনাতে। স্টোরি ইনের 32তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ শোনাবো সম্রাট তরফদারের কলমে গ্রাম বাংলার ভয়ঙ্কর ভূতের গল্প। গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ, অন্যান্য চরিত্রে তিতলি। শুরু করছি আজকের গল্প, নিদানপুরের সেই রাত। রমেনবাবু অফিস থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে ঠিক করে ঘুরতে যাবে। মেয়ে চন্দ্রা ও বাড়ির কাজের মানুষ নীলু কাকুকে নিয়ে তিনি রওনা দেন তার বন্ধু যতীনবাবুর বাড়ি নিদানপুরের উদ্দেশ্যে। তারা সময় মতো স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে পড়ে। তারপর ট্রেনে উঠে তারা জানলা দেখে সিটে বসে পড়ে। এবার চন্দ্রা বলে, বাবা আমি ছোলা মাখা খাবো। এবার নীলু কাকাও বলল, ছোট বাবু আমার জন্য একটু ছোলা মাখা নিও, মুখটা কেমন তেতো তেতো লাগছে। রমেনবাবু বললেন, আচ্ছা বাবা আচ্ছা, সামনের কোনো স্টেশন থেকে তোমাদের দুজনকেই ছোলা মাখা কিনে দেবো। তারপর সকলে চুপ করে বসেছিল। চন্দ্রা জানলা দিয়ে বাইরের মনোরম দৃশ্য দেখতে লাগলো। ট্রেনের ঝাঁকুনিতে চন্দ্রা ও নীলু কাকা কখন ঘুমিয়ে পড়েছে সেটা রমেনবাবু খেয়ালই করেনি। রমেনবাবু মনে মনে একটু খুশিই হলেন। তার এই 12 বছরের মেয়ে চন্দ্রা কখন যে কি প্রশ্ন করে বসে তার কোনো কুল কিনারা নেই। যাক, কিছু সময় তো সেই ঝামেলা থেকে রেহাই পাওয়া গেল। এইসব কথা ভাবতে ভাবতে তিনি জানলা দিয়ে বাইরের মনোরম দৃশ্য দেখতে লাগলেন। সত্যি কি অপূর্ব সেই দৃশ্য, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সত্যি কথা বলতে কি, কয়েকদিন ছুটি পেয়ে তিনিও মনে প্রাণে একটু স্বস্তি বোধ করছেন। প্রায় 4 ঘন্টা ট্রেনে চলার পর রমেনবাবু নিদানপুর স্টেশনটি দেখতে পেলেন। রমেনবাবু নীলু কাকা ও চন্দ্রাকে ডাকতে যাবে, ঠিক তখনই ট্রেনটি স্টেশনে ঢোকার আগে ব্রেক করাতে তার যে ঝাঁকুনি হলো, সেই ঝাঁকুনিতে চন্দ্রা ও নীলু কাকার ঘুম ভেঙে গেল। চন্দ্রা চোখ দুটি মুছতে মুছতে বলল, বাবা ও বাবা আমার ছোলা মাখা কই? রমেনবাবু হাসতে হাসতে বলল, অত ঘুমালে কি আর ছোলা মাখা খাওয়া যায় মামনি? নিদানপুর স্টেশন এসে গেছে, এবার আমাদের নামতে হবে। বাড়িতে ফেরার সময় তোমাকে ছোলা মাখা অবশ্যই খাওয়াবো। রমেনবাবুরা এবার নিদানপুর স্টেশনে নামলো। তখন বেলা প্রায় শেষের দিকে, সন্ধ্যা হয়। নীলু কাকা ব্যাগ থেকে একটা মোটা চাদর বের করে গায়ে জড়িয়ে নিলেন। রমেনবাবু এত করে বলাতেও চন্দ্রা তার সোয়েটার গায়ে দিল না। তখন রমেনবাবু বললেন, সকলে তাড়াতাড়ি রিক্সা স্ট্যান্ডে চলো, ওখান থেকে বেলতলা মোড় পর্যন্ত যেতে হবে আমাদের। তারপর যতীনের বাড়ির কাজের লোক ওখান থেকে আমাদেরকে নিয়ে যাবে। তারা রিক্সা করে যখন বেলতলা মোড় নামলো তখন সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে। রমেনবাবু রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে একটি প্রতীক্ষালয়ের সামনে গিয়ে দাঁড়ালো। রিক্সাওয়ালা ভেপু বাজাতে বাজাতে অন্ধকারে মিলিয়ে গেল। এবার নীলু কাকা বলল, কোথায় আপনার শম্ভু ছোটবাবু? রাত তো বেশ হয়েছে, আর কতক্ষণ এই ঠান্ডায় চন্দ্রা দিদিমণিকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে বলুন তো? কোথায় আপনার শম্ভু?
এখনো তো তার দেখাই যাচ্ছে না। রমেনবাবু এবার একটু চিন্তিত স্বরে বললেন, আমিও তো সেটাই ভাবছি, বুঝলে। শম্ভু এত দেরি করছে কেন? চন্দ্রামামণি, আর জেদ করো না মা, ব্যাগ থেকে সোয়েটারটি বের করে পরে নাও। কখন যে যতীনের বাড়িতে পৌঁছাবো সেটা এখন আমিও ঠিক বলতে পারছি না। রমেনবাবুর কথা শেষ হতে না হতে কুয়াশা ফুঁড়ে একজন লোক তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। লোকটির হাতে একটি লণ্ঠন আর অন্য হাতে একটি লম্বা লাঠি। কাছে আসার পর লোকটিকে ভালো করে রমেনবাবু দেখতে লাগলেন। গায়ে একটি মোটা চাদর, পুরো শরীরখানি চাদরে ঢাকা। বয়স প্রায় 60-এর কাছাকাছি হবে। চোখ দুটি যেন কোঠরে ঢুকে গেছে। তাহলে ইনি যতীনের বাড়ির কাজের লোক শম্ভু। এবার শম্ভু বলল, আপনারা কি কাশীপুর থেকে আসছেন? রমেনবাবু বললেন, হ্যাঁ, আমরা কাশীপুর থেকে আসছি। তুমি কি শম্ভু? হ্যাঁ বাবু, আমি শম্ভু, যতীন দাদা বাবুর কাজের লোক। আমি আপনাদের এগিয়ে নেবার জন্য আমি এসেছি। রমেনবাবু বললেন, তা শম্ভু, তোমার এত দেরি হলো কেন বলো তো বাবু? আমরা এই শীতের কুয়াশায় ঢাকা অন্ধকারের মধ্যে 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। শম্ভু একটু খিনখিনে গলায় হেসে বলল, আগে বাবু, একা মানুষ, আপনাদের জন্য রান্না বান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। রমেনবাবু বললেন, আমাদের রাতের থাকার ব্যবস্থা করেছে তো? এবার শম্ভু বলল, হ্যাঁ বাবুরা, আপনাদের জন্য আগে থাকতেই 2টি ঘর পরিষ্কার করে রেখেছি। ওসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। এবার নীলু কাকা বলল, এই হাড়হিম কাঁপানো ঠান্ডা আর দাঁড়ানো যাচ্ছে না। ছোট বাবু, এবার চলুন, এগোনো যাক। এবার শম্ভু বলল, আপনারা হলেন শহরের মানুষ। শহরের তুলনায় গ্রামে একটু ঠান্ডা বেশি হয়। আপনাদের প্রথম প্রথম একটু কষ্ট হবে বই কি, তবে মানিয়ে যাবে। আপনারা আমার সঙ্গে আসুন। এখান থেকে একটুখানি পথ, তারপরেই যতীন দাদা বাবুর বাড়ি। সকলে শম্ভুর পেছনে পেছনে গিয়ে পৌঁছল যতীনবাবুর দোতলা বাড়ির সামনে। শম্ভু রমেনবাবুকে ঘরের ভিতর নিয়ে দোতলা সিঁড়িটা দেখিয়ে বলল, বাবু, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে উত্তর দিকের 2টি ঘর আপনাদের জন্য পরিষ্কার করে রেখেছি। আপনারা যান, ঘরের মালপত্র রেখে বিশ্রাম করুন। আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। এই কথা বলে শম্ভু চলে গেল। রমেনবাবু চন্দ্রা ও নীলু কাকাকে নিয়ে সিঁড়ি দিয়ে দোতলার ঘরে পৌঁছল। তারা দেখল ঘর দুটি বেশ বড় এবং পরিষ্কার পরিপাটি করে সাজানো। নীলু কাকাকে রমেনবাবু একটি ঘরে যেতে বলল। তিনি আর চন্দ্রা তার পাশের ঘরে গেল। ঘরের মধ্যে ঢোকা মাত্র একটা বীভৎস পচা গন্ধ তাদের দম আটকে যেতে লাগলো। তখন চন্দ্রা বলল, বাবা, আমার এই গন্ধ আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে আমার এখনই বমি হয়ে যাবে। চন্দ্রার কথা শেষ হতে না হতে পাশের ঘর থেকে নীলু কাকার চিৎকার শোনা গেল, আর্তুর চিৎকার। আ আ আ কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও! আ! রমেনবাবু ছুটে গিয়ে নীলু কাকার ঘরে ঢুকলো। তারপর সে যা দেখলো তা দেখে সে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে দেখলো নীলু কাকা মৃত অবস্থায় পড়ে আছে। তার মাথাটা পিছন দিকে ঘোরানো, চোখ দুটি বেরিয়ে এসেছে। রমেনবাবু এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও সারা শরীর তার ঘামে ভিজে গেল। ঠিক তখনই হঠাৎ করে ঘরের সব লাইটগুলি একসঙ্গে লিভে গেল। পুরো ঘর জুড়ে সৃষ্টি হলো এক ভয়াবহ পরিবেশ।
রমেনবাবু কি করবে না ভাবতে পারছিল না। আর ঠিক তখনই পাশের ঘর থেকে চন্দ্রার চিৎকারের আওয়াজ ভেসে এলো। রমেনবাবু বিন্দুমাত্র দেরি না করে ছুটে গেলেন পাশের ঘরে, কিন্তু ঘরে গিয়ে তিনি চন্দ্রাকে দেখতে পেলেন না। রমেনবাবু চারিদিকে পাগলের মতো চন্দ্রাকে খুঁজতে লাগলেন। এমন সময় তিনি শুনতে পেলেন এক মহিলার ভয়াবহ ভয়ঙ্কর পৈশাচিক হাসি। তিনি সিঁড়ি দিয়ে পড়িমড়ি করে নিচে নেমে এলেন। নিচে এসে রমেনবাবু যতীনের কাজের লোক শম্ভুকে কোথাও দেখতে পেলেন না। এমন সময় রমেনবাবু দেখতে পেলেন চন্দ্রা উঠানে পড়ে আছে। তিনি ছুটে গেলেন, চন্দ্রাকে কোলে তুলে নিলেন এবং দেখলেন চন্দ্রা অজ্ঞান হয়ে গেছে। রমেনবাবু আর দেরি না করে চন্দ্রাকে কোলে নিয়ে ছুটতে লাগলেন। ছুটে বাড়ি থেকে রাস্তায় এসে দাঁড়ালেন। রমেনবাবু দেখতে পেলেন তার বন্ধু যতীনের স্ত্রী এবং শম্ভু বাড়ির ভেতর থেকে রক্তাক্ত চোখে তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তাদের চোখ মুখে হিংস্র লোলুপ দৃষ্টি, যেন পেলে ছিঁড়ে খেয়ে নেবে। দিক বিদিক ভুলে রমেনবাবু রাস্তা ধরে ছুটতে লাগলেন। পেছন থেকে যতীনের আত্মা বলে উঠল, যাসনে রমেন, শুধুমাত্র একটা রাত থেকে যা বন্ধু। রমেনবাবু আর পেছনে না তাকিয়ে চন্দ্রাকে নিয়ে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে তিনি একটি পাড়ার মধ্যে এসে পৌঁছালেন। দৌড়াতে দৌড়াতে রমেনবাবু ক্লান্ত হয়ে বসে পড়লেন। আর তখনই চন্দ্রা তার কোল থেকে নিচে মাটিতে পড়ে গিয়ে কেঁদে উঠল। রমেনবাবুর শরীরে যান আর বললেন, তোর কিছু হয়নি তো মা? আর তুই ঠিক আছিস তো? চন্দ্রা আধ বোঝা চোখে বলল, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। রমেনবাবু আর চন্দ্রার কথার আওয়াজ শুনে সামনের ঘর থেকে একজন বেরিয়ে এসে বলল, ওখানে কে? এত রাতে কারা কথা বলছে? এই গ্রামবাসীর নাম রতন। সে আর কথা না বলে সোজা রমেনবাবু আর চন্দ্রার কাছে চলে এলো এবং বলল, আমার নাম রতন, এইটা আমাদের বাড়ি। আপনারা আমাদের উঠানে বসে আছেন। আপনারা কারা? এর আগে কখনো তো এই গায়ে দেখিনি। এত রাতে কোথা থেকে আসছেন আপনারা? রমেনবাবু সংক্ষেপে রতনকে সব ঘটনা খুলে বলল। সব কথা শোনার পর রতন অবাক হয়ে বলল, ওই যতীনবাবু মজুমদারের ভুতুরে দোতলা বাড়িটা? ওখানে তো দিনের বেলাতেও কেউ যেতে সাহস করে না, আর রাতে ওই বাড়ি যাওয়া তো দূরে থাক, নামও উচ্চারণ করতে কেউ সাহস পায় না। আর আপনারা রাতে ওই বাড়িতে গেছিলেন? রমেনবাবু ভয়ে বড় বড় চোখ করে বলল, তার মানে কি বলতে চাইছো তুমি? এবার রতন বলল, যতীন মজুমদারের চাকরটা তো মারা গেছে 1 বছর আগে, আর যতীনবাবু এবং তার স্ত্রী ওইখানে আসার পথে একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে গাড়িটা দুমড়ে মুচড়ে একেবারে দলা পাকিয়ে যায়, এবং সেই অ্যাক্সিডেন্টে যতীনবাবু ও তার স্ত্রী মারা যায়। আর সেই ঘটনাও ধরেন তা প্রায় 3 মাস হয়ে গেছে। তারপর থেকে ওই বাড়ির ধারে কাছে কেউ যায় না। রোজ রাতে ওই বাড়িতে 3টে ছায়ামূর্তি দেখতে পাওয়া যায়, 2টি পুরুষ আর একটা নারী মূর্তি। রমেনবাবু অবাক হয়ে বিড়বিড় করে বলল এবং তার নিজের মাথাটা চেপে ধরল। মাথাটা অসহ্য যন্ত্রণা করছে। আর মনে মনে ভাবতে লাগলো, তাহলে আমার বাড়িতে যে 1 মাস আগে স্ত্রীকে নিয়ে গেছিল সে তবে কে ছিল? সে কি তাহলে যতীন ও তার স্ত্রী, নাকি তাদের আত্মা, নাকি অন্য কেউ ছিল?